আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আশা করি তোমরা ভালো থাকবে। আমি ভালো থাকার চেষ্টা করছি। বাসায় থাকবে, বাসায় থাকার চেষ্টা করবে, আর নিজের সৃষ্টিকর্তাকে বারবার স্মরণ করবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন, তোমাদের উচ্চতর গণিতের অনুশীলনী 1.2 এর উপর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করেছিলাম। অনুশীলনী 1.2 এবং 1.1 এর উপর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করেছিলাম। আমি আজকেও তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। হ্যাঁ, তো যারা এখনো লাইভে কানেক্টেড হও নাই, লাইভে এখনো সংযুক্ত হও নাই, তারা লাইভে সংযুক্ত হয়ে যাও। তাদের কারণ আমরা এখনই কাজটা শুরু করব, এখনই কাজটা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তো খেয়াল করো বিষয়টা। এটা সৃজনশীল, আমরা অনুশীলনী 2 অধ্যায় 2 এর উপর একটা সৃজনশীল প্রশ্ন আমি লিখছি। দেখো বোর্ডের উপর লেখা আছে অনুশীলনী 2 এর উপর একটা সৃজনশীল প্রশ্ন লেখা হয়েছে। খেয়াল করো, অনুশীলনী 2 তোমাদের ক্লাস 9এও করানো হয়েছিল, 9 ছিল, আবার ক্লাস 10 প্রি টেস্টে আছে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো সেজন্য একটু তোমাদেরকে এই অধ্যায়টা একটু ভালোভাবে করা লাগবে, ভালোভাবে মনোযোগী হয়ে করা লাগবে, ঠিক আছে? তো আমি যারা লাইভে এখনো যুক্ত হও নাই, লাইভে যুক্ত হয়ে যাওয়া, ঠিক আছে? দেখো প্রশ্নটা কি, আমরা যে প্রশ্নটা আজকে লিখেছি বা আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন প্রায় সময় আমরা এসসি পরীক্ষায়, স্কুল পরীক্ষায় আসতে দেখা যায়। তো তোমরা এই ধরনের প্রশ্নগুলো করার টেকনিক বা পলিসি যদি জানো, তোমরা স্কুল পরীক্ষা বা এসসি পরীক্ষা যদি আসে, তোমরা অনায়াসে সমাধান করতে পারবা। হ্যাঁ, সমাধান করে নাম্বার পেতে পারবা। টেকনিক আসলে মূলত হলো, এই টেকনিকগুলো হলো আসল, ঠিক আছে? তো তোমাদের সামনে যদি বই থাকে, বই থাকলে থাকুক, সমস্যা নাই, আবার খাতা থাকলেও ভালো হবে। যদি কখনো কোনো ক্যালকুলেশন আমি করতে বলি বা করার প্রয়োজন হয়, তোমরা কি সেখান থেকে করে নিতে পারবা, ঠিক আছে? সমস্যা হবে না। তো আমরা শুরু করি। আগে দেখো প্রশ্নটা আমি কি দিয়েছি, একটা উদ্দীপক দেয়া আছে, এখানে একটা রাশি বি দেয়া আছে, বি একটা রাশি দেয়া আছে 2 ডিভাইড বাই 2 মাইনাস x কিউব, 2 মাইনাস কি x কিউব, এখানে একটা 2 হবে, আমি পুরো 2টা দিই নাই, এই এখানে 2 হবে। b সমান 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 2x কিউব। হ্যাঁ, তারপরে একটা ফাংশন বা বহুপদী দেয়া আছে, ফাংশন বা বহুপদী দেয়া আছে f অফ y, যেখানে চলক হলো y, y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 5y মাইনাস 9। একটা বহুপদী দেয়া আছে, একটা রাশি দেয়া আছে, তোমরা অবশ্যই খেয়াল করতেছো আশা করতেছি। একটা রাশি দেয়া আছে, একটা বহুপদী দেয়া আছে, যে f অফ y, হ্যাঁ, যেটার মানটা হলো কি y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 5y মাইনাস 9, ঠিক আছে? এখন ক নম্বরে যে প্রশ্নটা দেয়া আছে, খেয়াল করো, একটা বলা হচ্ছে p অফ u b w রাশিটি প্রতিসম কিনা দেখাও। হ্যাঁ, আচ্ছা, আমি ভুলে p অফ u b w রাশিটা লিখি নাই, ওটা একটু আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এটা একবার এখানেই লিখে ফেলি, আমি এইখানেই লিখে ফেলি, তাহলে বিষয়টা আমাদের জন্য আরো সুবিধা হবে। p অফ u b সমান u টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4 প্লাস w টু দি পাওয়ার 3 প্লাস 2uv w রাশিটি প্রতিসম কিনা দেখাও, প্রতিসম কিনা দেখাও, এই হলো প্রশ্নটা। আমি লেখার সময় একটা জিনিস লিখিনি, বাদ পড়ে গেছে। তাহলে খেয়াল করো বিষয়টা, এই যে একটা রাশি দেওয়া আছে p অফ u b w, যেখানে রাশিটাকে লেখা হয়েছে এভাবে u টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস w টু দি পাওয়ার কিউব প্লাস 2uv w, 2 ইনটু uv w। এই রাশিটি প্রতিসম কিনা দেখাতে হবে আমাদেরকে, এটা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে এই রাশিটা প্রতিসম কিনা। তারপরে খ নম্বরে বলা হয়েছে যে f অফ y কে y মাইনাস f অফ y কে y মাইনাস s এবং y মাইনাস t দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তবে যেখানে s is not equal to t, s is not, অর্থাৎ s আর t সমান না, s আর t কি নয়, সমান নয়। খেয়াল করে বিষয়টা, যেখানে কি s আর t সমান নয়, তাহলে আমাদেরকে দেখাইতে হবে যে বা প্রমাণ করতে হবে যে s স্কয়ার প্লাস t স্কয়ার প্লাস st মাইনাস 3s মাইনাস 3t প্লাস 5 সমান 0। এই সম্পর্কটা বা এই সমীকরণটা আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য আমাদের শর্ত দেয়া আছে যে
এফ অফ ওয়াই কে যদি ওয়াই মাইনাস এস এবং ওয়াই মাইনাস টি দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে কি একই ভাগশেষ থাকে। হ্যাঁ, তবে আমাদের প্রমাণ করতে হবে যে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস এস টি মাইনাস 3s মাইনাস 3t প্লাস 5 সমান কি 0। এটা হলো খ নম্বর প্রশ্ন। গ নম্বরে কি বলা আছে? গ নম্বর প্রশ্নটা এদিকে জায়গা নাই, আমি ওখানে বোর্ডের দিকে ডান কোণা লিখছি, এদিকে যেহেতু জায়গা নাই আমি ডান কোণা লিখছি। ঠিক আছে, বলা হয়েছে বি কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এই যে বি রাশিটা, এটা কি করতে হবে? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই যে বি, এটাকে কি করতে হবে? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা হলো কি এই যে গ নম্বরের কাজ। তাহলে একটু খেয়াল করে বিষয়টা, আমাদের তিনটা কাজ এখানে, তিন ধরনের কাজ, একটা কোনো মিল নেই। ক নম্বরে বলা হয়েছে যে একটা রাশি দেওয়া আছে, এটা প্রতিসম কিনা আমাদের দেখাতে হবে বা নির্ণয় করতে হবে এই রাশিটা প্রতিসম কিনা। খ নম্বরে বলা হয়েছে একটা বহুপদী দেওয়া আছে, বলা হয়েছে এই বহুপদীটাকে যদি ওয়াই মাইনাস এস এবং ওয়াই মাইনাস টি দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে একই ভাগশেষ থাকে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে ওই শর্ত সাপেক্ষে একই ভাগশেষ থাকার শর্ত সাপেক্ষে আমাদের প্রমাণ করতে হবে যে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস এস টি মাইনাস 3s মাইনাস 3t প্লাস 5 সমান 0, এটা প্রমাণ করতে হবে। তারপর গ নম্বরে এই যে বি একটা রাশি দেওয়া আছে, ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমার বোর্ডে জায়গা নেই আমি এদিকে মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন অঙ্কটা সমাধান করব। খেয়াল করো, ক নাম্বার আমরা প্রথমে ক নাম্বারটা করব। ক নাম্বারে বলা হয়েছে যে পি অফ ইউ বি ডাব্লিউ রাশিটি প্রতিসম কিনা আমাদের দেখাতে হবে। তোমরা কি খেয়াল করছো বিষয়টা? বলা হয়েছে কি পি অফ ইউ বি ডাব্লিউ রাশিটি প্রতিসম কিনা দেখাও। একটা রাশি কখন প্রতিসম হবে সেটা কি তোমাদের মনে আছে নাকি ভুলে গেছো? আচ্ছা, ভুলে গেলে আমি তোমাদেরকে একটু স্মরণ করাই দিই। একটা রাশিকে একাধিক চলকের একটা রাশিকে আমরা তখনই প্রতিসম বলতে পারবো। একাধিক চলকের একটা রাশিকে আমরা তখনই প্রতিসম বলতে পারবো যদি ওই রাশি যে কোনো দুইটা চলক, যে কোনো ইচ্ছামূলক যে কোনো দুইটা চলক যদি কি করে স্থান বিনিময় করে। ঠিক আছে, বা একটা স্থল যদি আমরা অপরটা বসাই, যে কোনো দুইটা ইচ্ছা মতো যে কোনো দুইটার মধ্যে আমরা যদি করি স্থান বিনিময় করি বা একটা স্থল যদি আরেকটা বসাই, তবে ওই রাশিটা যদি কি থাকে অপরিবর্তিত থাকে, তাহলে ওই রাশিটার মানে কোনো পরিবর্তন না হয়, তবে ওই ধরনের রাশিকে আমরা প্রতিসম রাশি বলবো। ঠিক আছে, এটা হলো প্রতিসম রাশি সংজ্ঞা বা বোঝার একটা উপায়। তাহলে আমরা এখানে চলক আছে ইউ বি ডাব্লিউ, তিনটা চলক আছে। আমরা এখন যে কোনো দুইটা পরিবর্তন করতে পারবো, ইউর সাথে বি এর পরিবর্তন, হ্যাঁ, অথবা বি এর সাথে ডাব্লিউ পরিবর্তন। খেয়াল করো বিষয়টা, এই দুইটা পরিবর্তন করতে পারবো, অথবা এই দুইটা পরিবর্তন করতে পারবো, অথবা ইউর সাথে ডাব্লিউ পরিবর্তন করতে পারবো। যে কোনো দুইটা ইচ্ছে মতো আমরা পরিবর্তন করতে পারবো। যে কোনো দুইটা পরিবর্তন করার পরে অর্থাৎ একটা জায়গায় একটা বসাই দিব, তার ইউর জায়গায় বি বসাই দেবো। ঠিক আছে, আবার বির জায়গায় ইউ বসাই দিব, এরকম করতে পারি। অথবা ইউর জায়গায় ডাব্লিউ বসাই দিব, ডাব্লিউর জায়গায় ইউ বসাই দিব, বা বির জায়গায় ডাব্লিউ বসাই দিব, ডাব্লিউর জায়গায় বি বসাই দিব। এরকম পরিবর্তনের ফলে যদি রাশিটা দেয়া আছে, এই যে রাশিটা যদি কি হয় পরিবর্তন না হয়, তাহলে ওই রাশিটাকে আমরা প্রতিসম রাশি বলতে পারবো। তাহলে আমরা দেখি, এখানে লিখি এখন, বা এখানে আমরা পরিবর্তন করি। আমি এই দুইটা পরিবর্তন করবো, যেহেতু এই দুইটা কাছাকাছি আছে, বুঝতে সহজ হবে। ইউ আর বি পরিবর্তন, ইউর জায়গায় বি হবে, বির জায়গায় ইউ হবে। ঠিক আছে, ইউর জায়গায় বি করলাম, বির জায়গায় ইউ করলাম, বির জায়গায় করলাম ইউ করলাম। ডাব্লিউ যেভাবে ছিল সেভাবে থাকবে, ডাব্লিউ কোনো পরিবর্তন আমরা করব না। ঠিক আছে, তাহলে খেয়াল করো কিভাবে করতেছি। এই যে আমাদের কথা, যেখানে ইউ ছিল সেখানে এখন বি বসবে, যেখানে ইউ ছিল সেখানে এখন আমরা বি বসাবো। আবার যেখানে বি ছিল সেখানে এখন আমরা ইউ বসাবো। আর ডাব্লিউ যেখানে ছিল, যেভাবে ছিল সেভাবে অপরিবর্তিত অক্ষত অবস্থায় থাকবে। তাহলে আমরা এই যে ইউর জায়গায় বি বসাই দিব, ইউর জায়গায় বি, তারপরে বির জায়গায় বসবে ইউ, বির জায়গায় কি বসবে ইউ বসবে। ডাব্লিউ কোনো পরিবর্তন নাই, তাহলে টু নিয়ে কোনো কাজ আমাদের নাই। ইউর জায়গায় বি বসবে, বির জায়গায় ইউ বসবে, ডাব্লিউর কোনো পরিবর্তন নাই, ডাব্লিউ কোনো কি নাই পরিবর্তন নাই। এখন এই যে আমরা বসাই নিলাম,
এখন আমরা এগুলো একটু সাজায় লিখবো। ইউকে আগে নিয়ে আসি, বিকে পরে নিয়ে যাই, ডাব্লিউ যেখানে ছিল সেখানে লিখি, তারপর এখানে একটু সাজায় লিখি ইউ বি ডাব্লিউ। হ্যাঁ, সাজিয়ে লিখলাম। দেখো তো আমরা যখন বি আর ইউ পরস্পর পরিবর্তন করেছি, বির জায়গায় ইউ গেল, ইউর জায়গায় বি গেল, এতে করে যে নতুন রাশিটা আমরা পেলাম, এটা দেখো তো, এই যে রাশিটা খেয়াল করো, এই রাশিটা যে রাশিটা আমরা পেলাম পরিবর্তন করে, বি আর ইউ স্থান পরিবর্তন করে, বি এবং ইউ এই যে এখানে পরিবর্তন করেছি আমরা, এটা হলো মূল রাশি, এটাকে এখানে পরিবর্তন করেছি, বি জায়গায় ইউ আমরা লিখেছি। দেখো তো পরিবর্তন করার ফলে যে রাশিটা পেয়েছি, এই যে এটার সাথে কি এটা মিল আছে? মিল নাই। এখানে আছে ইউ টু দি পাওয়ার 5, এখানে আছে ইউ টু দি পাওয়ার 4, এখানে আছে বি টু দি পাওয়ার 4, এখানে হলো বি টু দি পাওয়ার 5। তাহলে এদিকে হয়তো মিল আছে, যে ডাব্লিউ পাওয়ারটা মিল আছে, বা এদিকেও মিল আছে, কিন্তু পুরোটা তো মিলে নাই। আমার কথা হলো কি, পুরোটা মিলে যেতে হবে, হুবহু পুরোটা মিলে যেতে হবে। যদি হুবহু পুরোটা মিলে, তাহলে আমরা ওই ধরনের রাশিকে প্রতিসম বলবো। যেহেতু কেন হুবহু পুরোটা মিলে নাই, অর্থাৎ আগের এই রাশিটার সাথে হুবহু মিলে যায় নাই, মিল পাওয়া যায় নাই, তাহলে আমরা বলবো যে কি এই রাশিটা কি নয়, প্রতিসম নয়। তাহলে আমরা লিখি যে কি এটা আগের রাশির সাথে কি হয় নাই, মিলে নাই। এত ইজ নট ইকুয়াল টু আগের রাশি হলো এটা পি অফ ইউ বি ডাব্লিউ, তাহলে এটার সাথে মিলে নাই। যেহেতু মিলে নাই, সুতরাং এই যে পি অফ ইউ বি ডাব্লিউ রাশিটি প্রতিসম নয়, আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, না বুঝতে পারলে তোমরা ভিডিওটা একটু রিভিউ করে টেনে নিয়ে দেখবা, তাহলে ভালো করে বুঝতে পারবা। আমি এদিকে মুছে দিচ্ছি, যেহেতু আমার দিকে জায়গা নাই, আমি এদিকটায় মুছে দিচ্ছি। হ্যাঁ, এরপরে খেয়াল করো, এরপরে খ নম্বর প্রশ্নটা কি ছিল? তোমরা অবশ্যই দেখেছো, খ নম্বর প্রশ্নটা ছিল যে, আমি মুছে দিয়েছি, খ নম্বর প্রশ্ন ছিল যে বলা হয়েছে এফ অফ ওয়াই কে, এই যে এই বহুপদীটাকে যদি y মাইনাস এস এবং y মাইনাস টি, খেয়াল করো বিষয়টা, এফ অফ ওয়াই কে যদি y মাইনাস এস এবং এফ অফ ওয়াই কে যদি আমরা y মাইনাস এস এবং y মাইনাস টি দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। যদি একই ভাগশেষ থাকে বা থাকার কথা বলা হয়েছে, এফ অফ ওয়াই কে যদি আমরা y মাইনাস এস এবং y মাইনাস টি দ্বারা ভাগ করি, হ্যাঁ, সেক্ষেত্রে কি একই ভাগশেষ থাকে। যদি একই ভাগশেষ থাকে, তাহলে আমাদেরকে একটা শর্ত প্রমাণ করার কথা বলা হয়েছিল, ঠিক আছে, বা একটা সমীকরণ প্রমাণ করার কথা বলা হয়েছিল। আমি এই যে সমীকরণটা ছিল এরকম, এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস এস টি মাইনাস 3s মাইনাস 3t প্লাস 5 সমান 0। এই যে এইটা আমাদের প্রমাণ করতে হবে। তবে শর্ত হলো কি, এফ অফ ওয়াই কে যদি y মাইনাস এস এবং y মাইনাস টি দ্বারা ভাগ করা হয়, একই ভাগশেষ থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে যে এই শর্ত সাপেক্ষে এটা প্রমাণ করতে হবে। তবে কথা হলো যে এখানে এস আর টি কিনা সমান না, অর্থাৎ এস আর টি ভিন্ন, এস আর টি কি নয়, পরস্পর সমান নয়। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝাচ্ছে। এখন এই অঙ্কটা করার জন্য আমাদের কি একটা উপাদ্য কাজে লাগবে। আমরা একটা উপাদ্য শিখেছিলাম, ভাগশেষ উপপাদ্য। এই ভাগশেষ উপপাদ্যটা আমাদের কাজে লাগবে। তোমাদের মনে আছে কিনা জানি না, ভাগশেষ একটা উপপাদ্য আমি তোমাদেরকে আমার সেকশন যারা ছিল বা তোমাদেরকে এটা পড়ানো হয়েছে ক্লাস 9-এ, ভাগশেষ উপপাদ্যটাকে আমি একটু রিমাইন্ড দিতে চাই। যদি পি অফ এক্স একটা বহুপদী হয়, একটু খেয়াল করবা, যদি পি অফ এক্স একটা কি হয়, বহুপদী হয়, ধনাত্মক মাত্রা একটা কি হয়, বহুপদী হয়। যদি পি অফ এক্স একটা বহুপদী হয়, তবে পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, পি অফ এক্স যদি বহুপদী হয়, পি অফ এক্স কে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তবে ভাগশেষ হবে পি অফ এ। ভাগশেষ হবে কি, পি অফ এ। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করছি তোমাদের বোঝার সুবিধার্থে। পি অফ এক্স যদি একটা বহুপদী হয় এবং পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, সেক্ষেত্রে ভাগশেষ হবে কি, পি অফ এ। তাইলে আমাদের এখানে বহুপদী হলো এটা, আমাদের এখানে বহুপদী হলো এফ অফ ওয়াই। ঠিক আছে, এফ অফ ওয়াই। এবং খেয়াল করো, আমরা লিখি তাইলে এফ অফ ওয়াই কে আমাদের এটা এমনি আলোচনা, এটা অঙ্কের মধ্যে তোমাদের লেখার প্রয়োজন নেই। এফ অফ ওয়াই কে
ওয়াই মানে আমরা এখানে লিখতে ভাগশেষ উপাদ্য হতে জানি, ভাগশেষ উপাদ্য হতে জানি f of y কে y মাইনাস s দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। এই যে f of y কে যদি আমরা y মাইনাস s দ্বারা ভাগ করি, y মাইনাস s, দেখো p of x কে x মাইনাস a দ্বারা, p of x কে যদি আমরা x মাইনাস a দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ পাচ্ছিলাম আমরা p of a। তাহলে f of y কে যদি আমরা y মাইনাস s দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা হবে কি হবে, f of s। এই যে এখানে p of x কে x মাইনাস a দ্বারা ভাগ করছিলাম, খেয়াল করো বিষয়টা, x মাইনাস a দ্বারা ভাগ করার ফলে এই যে এটা দেখতে পাচ্ছ a, ভাগশেষটা হচ্ছিল p of a, ভাগশেষটা হচ্ছিল p of a, এটা বহুপদীর ব্র্যাকেটের ভিতরে কি ঢুকে গেছে, ঠিক আছে। এখানে যে একটা a আছে, p of x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ ছিল p of a, এটা বহুপদীর x এর জায়গায় ঢুকে গেছে, বহুপদীর এই যে এখানে x আছে, x এর জায়গায় ঢুকে গেছে। তাহলে এখানে কিভাবে হবে, f of y কে যদি আমরা y মাইনাস s দ্বারা ভাগ করি তাহলে এখানেও এই যে y আছে, y এর জায়গায় s টা ঢুকে যাবে, y এর জায়গায় কি s টা ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে ভাগশেষ হবে কি f of s, এবং y মাইনাস t দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of কি, এই যে একটু আগে দেখলাম p of x কে যদি x মাইনাস a দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে p of a। আর এখন যদি আমরা f of y কে কি y কে যদি y মাইনাস t দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা কি হবে, এই যে t, f of t হবে, ঠিক আছে। তাহলে একটু আমরা লিখে ফেললাম, আশা করি একটু সবাই বুঝতে পারছো। এখন আমাদেরকে বলে দিছে যে এই বহুপদীটাকে অর্থাৎ f of y বহুপদীকে যদি আমরা y মাইনাস s এবং y মাইনাস t দ্বারা ভাগ করি, y মাইনাস s এবং y মাইনাস t দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ পাওয়া যায় যে ভাগশেষ পাওয়া যায় y মাইনাস s দ্বারা এবং y মাইনাস t দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায় সেক্ষেত্রে কি দুটো ভাগশেষই কি সমান, ঠিক আছে। তা একই ভাগশেষ তাকে বলা হয়েছে, y মাইনাস s দ্বারা ভাগ করলে যত ভাগশেষ হয় y মাইনাস t দ্বারা ভাগ করলে কি ঠিক তত ভাগশেষ হয়, এটা বলা হয়েছে। অর্থাৎ ভাগশেষ দুইটা সমান হবে, y মাইনাস s দ্বারা ভাগ করলে যত ভাগশেষ পাওয়া যায় y মাইনাস t দ্বারা ভাগ করলে কি ঠিক তত ভাগশেষ পাওয়া যায়, হ্যাঁ, এটা বলা হয়েছে, একই ভাগশেষ তাকে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে যেহেতু একই ভাগশেষ পাওয়া যায়, শর্ত মতে আমরা লিখতে পারি যে কি, খেয়াল করো এখানে আমরা ভাগশেষ পাইছিলাম কত, একটাতে y মাইনাস s দ্বারা যখন ভাগ করছিলাম বহুপদীটাকে y মাইনাস s দ্বারা যখন ভাগ করছিলাম আমরা ভাগশেষ পেয়েছি f of s, ঠিক আছে। আবার যখন ওই একই বহুপদীকে আমরা ভাগ করেছিলাম y মাইনাস t দ্বারা ভাগ করেছিলাম, y মাইনাস t দ্বারা যখন ভাগ করেছিলাম ভাগশেষটা পেয়েছি এই যে f of t, আমাদেরকে বলা হয়েছে কি y মাইনাস t দ্বারা এবং y মাইনাস s দ্বারা ভাগ করলে কি একই ভাগশেষ থাকে, মানে ভাগশেষটা কি হয় সমান হয়, এইজন্য আমরা সেই যে সমান লিখেছি। আমি আবার বলছি, যেহেতু বলা হয়েছে যে f of y কে y মাইনাস s দ্বারা এবং y মাইনাস t দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে বা ভাগশেষটা সমান হয়, এটা বলা আছে একই ভাগশেষ থাকে, সেজন্য আমরা লিখেছি কি যে এই যে ভাগশেষটা f of s ভাগশেষটা এবং f of t ভাগশেষটা কি হবে সমান হবে, ঠিক আছে। তারপরে দেখো এখন কি করব আমরা, এখন যেটা করব সেটা হলো যে f of s বাই করব, এই যে বহুপদীটা দেয়া আছে না এখান থেকে f of s বাই করব, f of s। তাহলে কি করব, f of s মানে কি আমরা জানি দেখি, এখানে চলক হলো y, চলক হলো কি y, তাহলে f of s মানে কি f of s মানে হলো কি y এর জায়গায় s বসবে, y এর জায়গায় আমরা s বসাই দিব। f of s মানে হলো যে এখানে চলক হলো y, আমরা y এর স্থলে বা y এর জায়গায় s বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে বসাই দিই আমরা, তাহলে s কিউব minus 3 s square plus 5s minus 9 এই পাশে, তাহলে আমরা f of s পেয়ে গেছি, f of s পেয়ে গেলাম।
সমান এফ অফ টি। তাহলে এখানেও চলক চলক হলো এই চলক ওয়াই আছে, ওয়াই এর জায়গায় আমরা কি বসাই দিব, টি বসাই দিব, চলক ওয়াই এর জায়গায় টি বসাই দিব। তাহলে আমরা টি বসাই টি কিউব মাইনাস 3y সরি টি কিউব মাইনাস 3t স্কয়ার প্লাস 5t মাইনাস 9। এখানে এই পাশে f of s y এর জায়গায় আমরা s বসিয়েছি, s কিউব 3s স্কয়ার প্লাস 5s মাইনাস 9। আর এখানে f of t y এর জায়গায় আমরা t বসিয়ে দিয়েছি, এই যে t কিউব মাইনাস 3t স্কয়ার তারপর হলো কি প্লাস 5t মাইনাস 9। এখন আমরা একটু পক্ষান্তর করব, এই পাশে নিয়ে আসবো চলকগুলোকে, চলকগুলো আমরা এই পাশে নিয়ে আসবো। s কিউব এই যে t কিউব এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে t কিউবটা মাইনাস হয়ে যাবে, তারপর মাইনাস 3s স্কয়ার, এখানে একটা এই যে মাইনাস 3t স্কয়ার আছে, মাইনাস 3t স্কয়ার, এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 3t স্কয়ার, প্লাস কি হবে 3t স্কয়ার। এই পাশে এখন একটা কি আছে প্লাস 5s আছে, প্লাস 5s, এই যে এই পাশে একটা প্লাস 5t আছে, তাহলে এই পাশে আসলে এটা কি হয়ে যাবে মাইনাস 5t হয়ে যাবে। এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে, আমরা কি করি এই পাশের সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস 9 এই পাশে এখানে মাইনাস আছে, মাইনাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল করো, s কিউব মাইনাস t কিউব, s কিউব মাইনাস t কিউবটাকে আমরা সূত্রে ফেলতে পারি, সূত্র প্রয়োগ করতে পারি, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস কি b কিউবের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এটা কি হবে s মাইনাস t ইনটু s স্কয়ার প্লাস st প্লাস t স্কয়ার, a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করলাম, a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করলাম আমরা। হ্যাঁ, তারপর এখানে আমরা এই যে এটা এখানে দেখো 3 কমন নিতে পারি, মাইনাস 3 কমন নিতে পারি, মাইনাস 3 যদি কমন নেই আমি, তাহলে কি হবে এটা দেখো এখানে কি হবে s স্কয়ার থাকবে, এটা যেহেতু প্লাস, আবার আমি মাইনাস কমন নিয়েছি, এটা যেহেতু প্লাস আমি মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে কি হবে মাইনাস হবে। খেয়াল করো বিষয়টা, কারণ আমি এই মাইনাস 3 দিয়ে যদি গুণ করি, এই মাইনাস 3 দিয়ে যদি গুণ করি, তাহলে আবার এটা চলে আসে মাইনাস প্লাসে মাইনাস 3 স্কয়ার, মাইনাসে মাইনাসে এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 3t স্কয়ার, অর্থাৎ এই মাইনাস 3টা দিয়ে গুণ করলে আবার এটা চলে আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমি 5 কমন নিতে পারি, প্লাস 5 কমন নেই, প্লাস 5 কমন নিলাম, তাহলে পাবো যে আমি s মাইনাস t, এখানে মাইনাস আর মাইনাস 9 প্লাস 9 কাটাকাটি চলে গেছে, কিছু না 0 আছে। এরপরে যাই আমরা এরপরে খেয়াল করো বিষয়টা, s মাইনাস t থাকলো, এখানেও কিছু করা যাবে না, s স্কয়ার প্লাস st প্লাস t স্কয়ার, এখানে আমি মাইনাস 3 থাকলো, এটা s স্কয়ার মাইনাস t স্কয়ার, মানে s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি, s স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি আমরা। তাহলে লিখি a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তারপর এখানেটা যেভাবে ছিল ওইটা এইভাবে লিখে ফেলি, প্লাস 5s মাইনাস t, 5s মাইনাস t, s মাইনাস t, এই পাশে 0 আছে, এই পাশে কি আছে 0 আছে, তাহলে একটু লেখা হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করো বিষয়টা, দেখো তো এই রাশিটার সাথে একটা s মাইনাস t গুণ আছে, এখানে একটা s মাইনাস t গুণ আছে, এখানে একটা s মাইনাস t গুণ আছে, অর্থাৎ প্রত্যেকটা পদের সাথে s মাইনাস t কি আছে গুণ আছে, এখানে একটা s মাইনাস t গুণ আছে, এখানে একটা s মাইনাস t গুণ আছে, এখানে একটা s মাইনাস t গুণ আছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, s মাইনাস t কমন নিতে পারি, তাহলে s মাইনাস t কমন নিয়ে ফেলি। হ্যাঁ, s মাইনাস t কমন নিয়ে ফেললাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে s মাইনাস t কমন নেওয়ার পরে এখানে s মাইনাস t চলে গেল, এখানে আমরা পাচ্ছি যে এটা থাকবে আর বাকি s স্কয়ার প্লাস st প্লাস t স্কয়ার, এখানে মাইনাস t কমন চলে গেছে, তাহলে থাকবে যে বাকি আছে এটা মাইনাস 3 ইনটু s প্লাস t, যেটা s মাইনাস t কমন চলে গেছে, এই যে লাল লাইন দিয়েছি, এখানে এটা কমন চলে গেছে, এটা কমন চলে গেছে, এটা কমন চলে গেছে, এখানে এটা থাকবে, আর এখানের মধ্যে শুধু প্লাস 5 থাকবে,
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, আশা করি কমনটা বুঝতে পারছো। তারপরে দেখো, এখন দেখো s - t যেহেতু এখানে গুণ আছে, s - 2 গুণ হিসেবে আছে, s - 2টা এখানে কি গুণ হিসেবে আছে, তাহলে s - 2 দ্বারা আমরা ভাগ করে দিতে পারি, যেহেতু কি s is not equal to t বলা হয়েছে। ঠিক আছে, আমাদের প্রশ্নে বলে দিছে s is not equal to t, তার মানে আমরা যদি পক্ষান্তর করি পাশে নিয়ে আসি s - t is not equal to কি 0 হয়ে যাবে, পাশে নিয়ে আসলাম s is not equal to t প্রশ্নে বলা আছে, আমি কি করি টিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে টিটা এই পাশে চলে আসলে কি হবে প্লাসটা মাইনাস, তাহলে s - t আর এই পাশে কি হয়ে যাবে 0, s - t is not equal to 0, তাই s - t এর মান যেহেতু 0 না, s - t যেহেতু কি না 0 না, তাহলে আমরা জানি যে যেকোনো অশূন্য মানে 0 ছাড়া সমীকরণ উভয় পক্ষে যে কোন রাশিকে আমরা 0 ছাড়া কোন রাশি দ্বারা করতে পারি, ভাগ করতে পারি, যেহেতু s - t মানে আমরা এখনই দেখলাম যে শর্ত দেয়া আছে s is not equal to t, তার মানে এটাকে পক্ষান্তর করলাম, তাহলে আমরা পেলাম যে s - t is not equal to 0, অর্থাৎ s - t মান কি হতে পারে না 0 হতে পারে না। তো যেহেতু 0 হতে পারে না, আমরা এটা এই রাশিটা দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিতে পারি, কারণ আমরা জানি যে শূন্য দ্বারা কোন রাশিকে ভাগ করা যায় না, কোন রাশি বা সমীকরণকে ভাগ করা যায় না, যেহেতু s - t এর মান আমরা একটু আগেই দেখলাম যে s - t এর মান 0 নয়, তাহলে আমরা s - t দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিতে পারি। তোমরা এটা সাইড নোট লিখবা, এখানে সাইড নোট দিয়ে দিবা যে উভয় পক্ষকে s - t দ্বারা ভাগ করলাম। তারপরে কি থাকে, ভাগ করলে এটা চলে গেল, এটা শেষ, s স্কয়ার প্লাস st প্লাস t স্কয়ার, এই -3 দিয়ে গুণ করি, -3s মাইনাসে প্লাসে -3t প্লাস 5 সমান 0। ঠিক আছে, খেয়াল করে দেখো তো প্রমাণটা হয়ে গেছে। আমি একটু যদি সাজায় লিখি, s স্কয়ার প্লাস t স্কয়ার প্লাস st -3s -3t প্লাস 5 সমান কি 0। দেখো এই যে দেয়া আছে, এটা আমি লিখে রাখছিলাম আমি একটু আগে, মিলে গেছে এটার সাথে, s স্কয়ার প্লাস t স্কয়ার প্লাস st প্লাস -3s -3t প্লাস 5 প্রমাণিত বা দেখানো হলো, যেটা লিখাও সমস্যা নাই, প্রশ্ন যদি বলে দেখি দেখাও যে, তাহলে কি তোমরা দেখানো হলো লিখবা, আর যদি বলে প্রমাণ করে দাও তাহলে কি লিখবা প্রমাণিত লিখবা। ঠিক আছে, আশা করি একটু সবাই বুঝতে পারছো। যদি কোথাও না বুঝো প্রশ্ন কমেন্টে দিবা, আর অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের নাম শাখার উল্লম্ব লিখবা, নাম শাখার উল্লম্ব অবশ্যই কি লিখবা। হ্যাঁ, যদি না বুঝো ভিডিওটা টেনে দেখলে বুঝতে পারবা, আমি অনেক আস্তে আস্তে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ বলেছি, ভিডিওটা টেনে দেখলে তোমরা আশা করি ইনশাআল্লাহ ভালো বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা প্রশ্নের পরবর্তী অংশ গ অংশে যাই। গ অংশটা কি, গ অংশে বলা হয়েছে যে, গ অংশে আমাদেরকে বলা হয়েছে যে এই যে বি কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে, বি কে কি আংশিক, এই যে বি একটা রাশি দেয়া আছে বা ভগ্নাংশ দেয়া আছে বি, এটাকে কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে গ নাম্বার। ঠিক আছে, বি কে কি করতে হবে, এই যে বি কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা একটু সরল করে নিই, এখানে এটা 2 কমন যায়। ঠিক আছে, তাহলে আমি 2টা কমন নিয়ে ফেলি, 2 কমন নিলে 1 হবে, এখানে শুধু x কিউব থাকবে, 2 কমন নিলাম, খেয়াল করো বিষয়টা, 2টা কমন নিয়ে ফেলাম, এখন এই 2 কাটাকাটি চলে যায়, উপরে 1 থাকবে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস x কিউব। এটা কি করতে হবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশের নিয়ম কারণ তোমাদেরকে ক্লাস 9 এ পড়ানো হয়েছিল, মনে আছে কিনা আমি জানি না, আমি তারপরে একটু করে বলতেছি। আংশিক ভগ্নাংশ হলো যে একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশে প্রকাশ করা, যেমন মনে করো যে 5/2 একটা ভগ্নাংশ, এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, একটা এই যে একটা এটা লিখলাম এবং একটা কি লিখলাম পূর্ণ সংখ্যা লিখলাম। হ্যাঁ, এই যে এটাকে দুইটা কি একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশ লিখলাম, কথা খেয়াল করো। অথবা মনে করো যে আমার কাছে এরকম একটা ভগ্নাংশ আছে, আর এই যে একটা ভগ্নাংশ আছে, এই যে একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ, এটাকে যদি আমি সরল করি তাহলে কত পাই আমি, 3 এর 2 লসাগু হলো 6। ঠিক আছে, এখানে পাবো 2। হ্যাঁ, তারপরে এখানে খেয়াল করো বিষয়টা, তাহলে এখানে কত পাবো, লসাগু হলো কত 6, 6 কে যদি 3 দিয়ে ভাগ করি 2 হবে, আবার 6 কে যদি 2 দিয়ে ভাগ করি 3 হবে, 3 তারিখে 9 হবে, তাহলে আমি পাবো যে 11/6।
তার মানে এই দুইটা ভগ্নাংশ যোগ হয়ে 11/6 হয়েছে। তার মানে 11/6 কে আমি এভাবে ভেঙে লিখতে পারি 1/3 প্লাস 3/2। তাহলে এই দেখো এই ভগ্নাংশটাকে দুইটা ভগ্নাংশে আমি লিখতে পারতেছি। এই দুইটা ভগ্নাংশকে বলা হবে যে 11/6 এর আংশিক ভগ্নাংশ। 11/6 এর কি বলা হবে? আংশিক ভগ্নাংশ বলা হবে। অর্থাৎ একটা ভগ্নাংশকে যদি ভেঙে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে লিখতে পারি আমরা, একটা ভগ্নাংশকে যদি ভেঙে, যেমন এই ভগ্নাংশটাকে ভেঙে আমরা দুইটা ভগ্নাংশের যোগফল লিখেছি, ঠিক আছে? যেমন এটাকেও কি লিখেছি, একটা পূর্ণ সংখ্যা আছে, একটা ভগ্নাংশ আছে, অসুবিধা নাই, এটা একটা আংশিক ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। যেমন এই যে এটা আমি একটু কি করে দেখাইলাম, 3 এর 2 এর লসাগু হলো 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, ঠিক আছে? 2 হবে, 2 কে 2, আবার 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 3, 3 দুগুণে 6, 3 তারিখে 9, তাহলে 9 দিয়ে যোগ করলে 11 হবে, তাহলে 11/6। তার মানে এই দুইটা যোগ করলে আমরা 11/6 পাই। তার মানে 11/6 কে এই 11/6 কে আমরা এই দুইটা ভগ্নাংশের সমষ্টি রূপে লিখতে পারি। যাই হোক, এগুলো আগে আলোচনা। তাহলে 11/6 কে এই দুইটা ভগ্নাংশের সমষ্টি রূপে লিখতে পারলাম 1/3 এবং 3/2। 11/6 কে দুইটা ভগ্নাংশের সমষ্টি রূপে লিখতে পারলাম, একটা হলো 1/3, একটা হলো 3/2। তাহলে 1/3 এবং 3/2 হলো 11/6 এর আংশিক ভগ্নাংশ। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল রূপে প্রকাশ করাই হলো মূলত আংশিক ভগ্নাংশ। আমাদেরকে এই ভগ্নাংশটার জন্য এই কাজ করতে হবে। এই একটা ভগ্নাংশ দেখতে পাচ্ছ 1/1 - x³, 1/1 - x³। একে আমাদের কি একাধিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করতে পারতে হবে। যদি প্রকাশ করতে পারি তাহলে আমাদের আংশিক ভগ্নাংশের কাজ হয়ে যাবে। তাহলে আমরা এখন আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য প্রথমে যে কাজটা করতে হয়, দেখতে হয় যে ভগ্নাংশটা প্রকৃত কিনা অপ্রকৃত। আমরা এখন একটা ভগ্নাংশ প্রকৃত কিনা অপ্রকৃত কিভাবে বুঝতে পারবো, এগুলো আসলে আগে ক্লাসে আলোচনা হয়েছে। তারপর আমি একটু করে বলি, যদি কোন ভগ্নাংশের লবের ঘাত হরের ঘাতের সমান হয়, বা লবের ঘাত হরের ঘাতের চেয়ে বেশি হয়, লবের ঘাত হরের ঘাতের চেয়ে বেশি হলে অথবা লবের ঘাত হরের ঘাতের সমান হলে ওই ভগ্নাংশটা অপ্রকৃত ভগ্নাংশ আমাদের বীজগণিতের সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে? লবের ঘাত যদি হরের ঘাতের চেয়ে বেশি হয় অথবা লবের ঘাত হরের ঘাতের সমান হয়, তাহলে এটা হবে কি এই যে অপ্রকৃত ভগ্নাংশ। মনে করে যে আমি একটা লিখে দেখাচ্ছি, x³ + 2 x² + 2, লবের ঘাত 3 হরের ঘাত 2, তাহলে লবের ঘাত বেশি, এটা অপ্রকৃত। আবার যদি লবের ঘাত এই যে যদি মহিত ভগ্নাংশটা, তাহলে এটা হতে কি প্রকৃত, কারণ লবের ঘাত কম হরের ঘাত বেশি, এই ধরনের ক্ষেত্রে ভগ্নাংশগুলোকে বলা হয় প্রকৃত। লবের ঘাতটা বেশি, হরের ঘাতটা কি লবের ঘাতটা কম, হরের ঘাতটা বেশি, তাহলে এই ধরনের ক্ষেত্রে ভগ্নাংশগুলোকে বলা হয় এটা হলো প্রকৃত, এটা অপ্রকৃত, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম, লবের ঘাত বেশি হলে অথবা লবের ঘাত হরের ঘাত সমান হলে ওই ধরনের ভগ্নাংশগুলোকে বলা হয় কি এই যে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? লবের ঘাত বেশি বা লবের ঘাত হরের ঘাত সমান হলে ওই ধরনের ভগ্নাংশগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা আরো কয়েকটা অপ্রকৃত ভগ্নাংশ লিখে দেখি, নিজে লিখতে পারো কিনা দেখি আমি। আশা করি তোমরা লিখতে পারছো। কয়েকটা অপ্রকৃত ভগ্নাংশ আমি লিখতে বলছিলাম তোমাদেরকে, তাহলে মনে রাখবা, লবের ঘাত মানে শক্তি, বা আমরা যেটাকে পাওয়ার বলি, যদি লবের ঘাত বা পাওয়ারটা যদি হরের ঘাতের চেয়ে বেশি হয়, বা লবের পাওয়ারটা যদি
পাওয়ার বলতে চলকের পাওয়ার, এটা আমরা রাখতে হবে চলকের পাওয়ার। এখানে চলক হলো এক্স, পাওয়ার বলতে আমরা চলকের পাওয়ার বুঝবো, ঠিক আছে। চলকের পাওয়ারটা যদি এই যে লবের চলকের পাওয়ারটা যদি হরের চলকের পাওয়ার চেয়ে বেশি হয় বা সমান হয় তাহলে অপকৃত। একটা ভগ্নাংশ যদি অপকৃত হয়, একটা ভগ্নাংশ যদি অপকৃত হয় তাকে এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য অতিরিক্ত কতগুলো কাজ করা লাগে, ঠিক আছে। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমি আমাদের ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ, অপকৃত হলে একটু কাজ বেশি, একটু বাড়তি কাজ করা লাগে, আমি সেদিকে যাচ্ছি না এখন। যেহেতু আমাদের এই ভগ্নাংশের বা এই ভগ্নাংশটা একটা প্রকৃত, কারণ এখানে হরে চলকের পাওয়ার হলো কত 3, আর লবে কোনো চলক নাই, লবে যেহেতু কোনো চলক নাই, লবে চলকের পাওয়ার আমি 0 ধরতে পারি। খেয়াল করে বিষয়টা, লবে যেহেতু কোনো চলক নাই তাহলে চলকের পাওয়ার আমি 3 ধরতে পারি, আর হরে চলক ছিল, চলকের পাওয়ার হলো 3। লবে চলকের পাওয়ার 0, হরে চলকের পাওয়ার 3, তাহলে লবের পাওয়ার কম, হরের পাওয়ার বেশি। লবের পাওয়ার কি, এই যে লবের পাওয়ারটা কম, হরের পাওয়ার বেশি, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে আমাদের প্রথম কাজ হলো যে এটা হরকে উৎপাদকে বিশ্লেষণ করা, এটা হরকে কি করা, উৎপাদকে বিশ্লেষণ করা। আমরা এটা হরটাকে উৎপাদক বিশ্লেষণ করি, 1 কে আমি 1 কিউব লিখতে পারি, আর এই পাশে x কিউব আছে, x কিউব থাকলে আমরা কি করব এখন, খেয়াল করো বিষয়টা, এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করব, a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করলাম, a minus b into a square plus ab plus b square। এগুলো একটু ভেঙে লিখি, তাহলে 1 স্কয়ার কে আমরা 1 লিখতে পারি, 1 into x মানে x, আর এদিকে থাকলো কি x স্কয়ার। তাহলে উৎপাদক বিশ্লেষণ আমরা একটু করলাম, আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না, এখানে আমরা চাইলেও আর উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না। খেয়াল করে বিষয়টা, উৎপাদক বিশ্লেষণ আর করা যাচ্ছে না। এখন আমাদের যেটা করতে হবে, আংশিক ভগ্নাংশ করার নিয়ম অনুযায়ী আমরা যেহেতু এখন এটাকে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে, আমরা ধরে নিব যে আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আংশিক ভগ্নাংশের কতগুলো স্ট্যান্ডার্ড ফর্ম আছে বা আদর্শ আকার আছে বা আদর্শ কতগুলো সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আদর্শ কতগুলো সূত্র, আদর্শ কতগুলো নিয়ম আছে, সেই অনুযায়ী আমাদেরকে এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেজন্য আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি, কারণ ওই সূত্রগুলো যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। উৎপাদক বিশ্লেষণ করা ছাড়া আমরা সূত্রগুলো প্রয়োগ করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে হয়, খেয়াল করে একটু মন দিয়ে খেয়াল করবা বিষয়টা, যেহেতু দেখো বিষয়টা, এখন আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী কোন ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ করার পর, কোন হরকে উৎপাদক বিশ্লেষণ করার পরে দেখতে হবে যে উৎপাদকগুলো ভিন্ন ভিন্ন কিনা, বা ওটাকে এই যে কোন হরকে আর উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, কোন হরকে আর উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, অথবা হরের উৎপাদকগুলো ভিন্ন ভিন্ন কিনা, হরের উৎপাদকগুলো ভিন্ন ভিন্ন কিনা, বা কোন হরে আর কোন উৎপাদককে আর উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা। এখন আমরা দেখলাম যে 1 মাইনাস x কে আর কোন উৎপাদক বিশ্লেষণ করা যায় না, তারপরে 1 প্লাস x প্লাস x স্কয়ার কে আর কোন উৎপাদক বিশ্লেষণ করা যায় না। যেহেতু আর কোন উৎপাদক বিশ্লেষণ করা যায় না এবং দুটো উৎপাদকই ভিন্ন ভিন্ন, অর্থাৎ এটা একরকম এটা একরকম, তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। উৎপাদক বিশ্লেষণের নিয়ম অনুযায়ী যতগুলো ভিন্ন ভিন্ন উৎপাদক থাকবে তাদের লবে ওই উৎপাদকগুলোর লবে তত করে ওই উৎপাদকগুলোর লবে ঠিক
প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা একটা করে ধ্রুবক নিতে হবে, একটা একটা করে কি নিতে হবে, ধ্রুবক নিতে হবে। খেয়াল করে বিষয়টা, যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য উৎপাদক বিশ্লেষণ করার পর উৎপাদকগুলো ভিন্ন ভিন্ন হয়, তবে প্রত্যেকটা উৎপাদকের লবে একটা একটা করে কি দিতে হবে, ধ্রুবক নিতে হবে। হ্যাঁ, একটা একটা করে কি নিতে হবে, ধ্রুবক নিতে হবে, এবং ওই ধ্রুবকগুলোর মান নির্ণয় করে ওখানে বসাতে হবে। তো আমাদের এখানে খেয়াল করার বিষয়টা, দুইটা উৎপাদক আছে, এই যে একটা এরা পরস্পর ভিন্ন, এটা একরকম এটা একরকম, ভিন্ন ভিন্ন উৎপাদক। যেহেতু ভিন্ন ভিন্ন উৎপাদক, তাহলে এখন ভিন্ন ভিন্ন উৎপাদকের জন্য যে নিয়মটা আছে আমরা সেই নিয়মটা প্রয়োগ করতে চাই। নিয়মটা হলো যে প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা করে কি হবে, এটা লবে একটা করে কি হবে, ধ্রুবক হবে। তো আমাদের এটার জন্য একটা ধ্রুবক আমি এ নিলাম, তোমরা ইচ্ছা করলে এখানে এন আলে বি নিতে পারো, সি নিতে পারো, ডি নিতে পারো। এন নিতে হবে এরকম কথা নাই, বি সি ডি যে কোনো নেওয়া যাবে, তবে এসব বড় হাতে নেওয়া ভালো। আমি এ নিলাম, তাহলে এটার জন্য এটা লবে এ থাকবে, এটা হলো একটা ধ্রুব সংখ্যা, অবশ্যই এটা অবশ্যই মূলত সংখ্যা, এটা অবশ্যই কি মূলত সংখ্যা। এখন আমাদের কাছে আরো একটা উৎপাদক আছে, তবে এখানের মধ্যে এই উৎপাদকটা একটু অন্যরকম। এই উৎপাদকটা চলক, আমাদের আগে উৎপাদকের চলকের ঘাত ছিল 1, পাওয়ার ছিল কত 1, এই যে 1 - x x এর পাওয়ার 1, এটা আমরা জানি। কিন্তু এই যে এই উৎপাদকটার মধ্যে চলকের পাওয়ার আমরা পাচ্ছি কত 2, চলকের পাওয়ার কত পাচ্ছি 2। নিয়ম বলে যে আমরা নিয়ম থেকে জানি যে কোন উৎপাদকের যদি চলকের পাওয়ার 2 থাকে, এবং ওই উৎপাদকটা যদি কি আর উৎপাদক বিশ্লেষণ করা না যায়, ওই উৎপাদকটাকে যদি আর উৎপাদক বিশ্লেষণ করা না যায়, এই উৎপাদকটাকে আর উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না, আমরা চাইলে এটাকে আর উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না। তো এই ধরনের ক্ষেত্রে যেরকম যে রুলসটা, এটা হলো যে বিষয়টা আবার একটু খেয়াল করে আমি রিপিট করছি, যদি কোনো চলকের পাওয়ার 2 থাকে এবং ওই উৎপাদকটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করা না যায়, এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না, সেই ধরনের ক্ষেত্রে ওই ধরনের রাশির জন্য দুটো ধ্রুবক থাকবে, এবং ধ্রুবকগুলো কিরকম হবে, ধ্রুবকগুলো হবে যে একটা আমি মনে করি এখানে এ লিখে ফেলছি, এরপরে বি আছে, এই ধরনের ক্ষেত্রে লিখতে হবে যে bx + c টাইমস একটা কি পাওয়া যাবে, এখানে পদ পাওয়া যাবে বা উৎপাদক পাওয়া যাবে, পদই ধরলাম আমি। তবে এটা কখন নিব আমরা, যদি কি থাকে কোন উৎপাদকের পাওয়ার 2 থাকে এবং ওই উৎপাদককে যদি আমরা কি করতে না পারি, উৎপাদক বিশ্লেষণ করতে না পারি, এই উৎপাদকটা পাওয়ার 2 এবং এটাকে আমরা কোনোভাবে আর উৎপাদক বিশ্লেষণ করতে পারছি না, ঠিক আছে। সেজন্য এটার জন্য এই ধরনের ক্ষেত্রে রুলসটা হলো যে bx + c আকারে কি এই যে পদ দিতে হবে, bx + c, যেহেতু এখানে a শুরু a হয়ে গেছে, তাই এখান থেকে আমরা bx + c। কিন্তু যদি কখনো এখানে b পর্যন্ত হয়ে যেত, আমরা লিখতাম যে cx + d, বা এদিকে যদি অনেকগুলো হয়ে যেত c পর্যন্ত, তাহলে আমরা লিখতাম যে কি dx + e লিখতাম। খেয়াল করছে বিষয়টা, আমাদের এখানে যেহেতু a পর্যন্ত হইছে, আমরা এটার সাথে bx + c লিখছি। তবে এটা মনে রাখবা, এটা শুধুমাত্র এই ধরনের রাশি লবে তখনই দেওয়া হবে, এই ধরনের রাশি আমরা লবে তখনই দিব শুধুমাত্র যদি হরের কোন উৎপাদকের চলকের পাওয়ার 2 হয়, এবং ওই উৎপাদককে যদি আর কোনো উৎপাদক বিশ্লেষণ করা না যায়, এই যেমন এটা চলকের পাওয়ার 2 এবং এটাকে আর কোনো উৎপাদক বিশ্লেষণ করা যায় না, সেজন্য bx + c আকার রাশি দেওয়া হয়েছে। b কেন দিলাম, a পর্যন্ত এখানে হয়ে গেছে, সেজন্য bx + c দিলাম। এদিকে যদি b পর্যন্ত হয়ে যেত, আমি cx + d দিতাম। হ্যাঁ, এদিকে যদি আরো কতগুলো হয়ে যেত, বা ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এখন এই সমীকরণের এই পাঁচটা আর এই পাঁচটা মূলত একই রাশি, এটাকে ভেঙে আমরা এখানে লিখছি, এটাকে ভেঙে দুইটা ভগ্নাংশে লিখতেছি, ঠিক আছে। মনে করো 10 টাকা কি করা, একটা 5 টাকার নোট, একটা 5 টাকার নোটে ভেঙে নেওয়া বা ভাঙতি করা, বা 10 টাকাকে একটা 5 টাকার নোটে আর দুইটা 2 টাকার নোটে একটা 1 টাকার নোটে নেয়া। তো আসলে মূলত কি মান কিন্তু সেম,
শুধুমাত্র নোটের পরিবর্তন হয়েছে, শুধুমাত্র নোটের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে 10 টাকাকে কি লিখলাম, মনে করো যে কি একটা 5 টাকার নোট নিলাম, আর একটা 2 টাকার নোট, আর একটা 2 টাকার নোট, আর একটা 1 টাকার নোট। খেয়াল করার বিষয়টা এই যে এগুলা কি, এগুলো হলো কি 10 টাকা কি এই যে কতগুলো অংশে বিভক্ত করা হয়েছে, কিন্তু কি টাকা কিন্তু 10 টাকাই থাকতেছে, টাকা কিন্তু 10 টাকাই। তো একইভাবে এই যে আমি একটা এই পাশে একটা ভগ্নাংশকে দুইটা ভগ্নাংশে আমরা লিখলাম, এই একটা ভগ্নাংশে লিখলাম। হ্যাঁ, তাহলে এটা মূলত কি সেম, এদের সাথে কোনো কি নেই, পার্থক্য নেই। এই রাশি, এই পাশের রাশি আর এই পাশের রাশির সাথে কোনো পার্থক্য নাই। তার মানে তারা সেম, একই, তাদের মধ্যে কোনো কি নাই, ভেদাভেদ নাই। এই ধরনের রাশিকে যদি সমীকরণের দুই পাশের রাশি অভিন্ন হয়, একই রকম হয়, হ্যাঁ একই রকম হয়, অভিন্ন হয় তাহলে ওই ধরনের রাশিকে বা ওই ধরনের সমীকরণকে আমরা অভেদ বলি। সেখানে আমরা অভেদ চিহ্ন দিই, যে এটা অভেদ চিহ্ন, সমান চিহ্ন হলো 2 দাগ, অভেদ চিহ্ন হলো কি 3 দাগ। আবার কোন সমীকরণ যদি অভেদ হয়, আমাদেরকে যেটা মাথায় রাখতে হয়, কোন সমীকরণ যদি অভেদ হয় তাহলে এই অভেদ ওই অভেদটা, কোন সমীকরণ যদি অভেদ হয় ওই অভেদটা চলকের যে কোনো মানের জন্য বামপক্ষ ডানপক্ষ সমান হয়। চলকের যে কোনো মানের জন্য বামপক্ষ এবং ডানপক্ষ কি হয়, সমান হয়। চলকের যে কোনো মানের জন্য, এখানে চলক হলো x, তার মানে এই অভেদটা চলকের যে কোনো মানের জন্য কি হবে, ডানপক্ষ এবং বামপক্ষ সমান হবে। তাহলে আমার আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী কি করতে হবে, এই যে এই পাশের যে হরটা আছে, এই হরটা আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী আমরা জানি যে কি করি, এই পাশের হরটা দিয়ে উভয় পক্ষে গুণ করে দিতে হয়, উভয় পক্ষে কি করতে হয়, গুণ করতে হয়। এখন আমাদের আরেকটা বিষয় বলে রাখি, এখন আমাদের কাজ হলো যে এ বি সি এর মান বের করা, এই যে ধ্রুবকগুলো মান বের করা, এ বি সি এর মান বের করা। আমাদের আংশিক ভগ্নাংশটা এই প্যাটার্নে হবে বা এই ফরম্যাটে হবে। আমরা যে একে আংশিক ভগ্নাংশ করতে চাই, এই যে এটাকে যেটা দেওয়া ছিল, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, এই ভগ্নাংশটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, তার প্যাটার্নটা বা ফরম্যাটটা এরকম হবে। তবে তার আগে আমাদেরকে এ বি সি এর মান বের করে নিতে হবে। সেজন্য আমরা কি করব, নিয়ম অনুযায়ী এই যে বাম পাশের হর দিয়ে উভয় পক্ষে গুণ করবো। বাম পাশের হর দিয়ে যদি উভয় পক্ষে গুণ করি আমি, তাহলে তোমরা জানো যে কি এই যে রাশিটা দিয়ে গুণ করবো, অর্থাৎ এরকম হবে বিষয়টা, ডিভাইড বাই 1 মাইনাস x 1 প্লাস, এটাকে আমরা এক কাজ করে দিই, এই যে না এটা থাক, এটা তুমি থাক, সমস্যা নাই, এটা দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে। এই যে এটা 1 মাইনাস x ইন্টু 1 প্লাস x ইন্টু x স্কোয়ার। এখনো অভেদ চিহ্ন থাকবে, a ডিভাইডেড বাই 1 মাইনাস x ইন্টু 1 মাইনাস x 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই 1 প্লাস x প্লাস x স্কোয়ার গুণন 1 মাইনাস x ইন্টু 1 প্লাস x টু x স্কোয়ার। এই যে এটা গুণ করলাম, এটা দিয়ে উভয় পক্ষে গুণ করলাম। দেখো এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, হ্যাঁ, তারপরে এই পাশে এই যে এটার সাথে এটা কাটাকাটি চলে গেল। তাহলে আমরা এই পাশে শুধু 1 থাকবে, এখন অবিচ্ছিন্ন দিতে হবে। এই পাশে পাবো যে আমরা 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস bx প্লাস c, এই পাশে এটা কাটাকাটি চলে গেছে, 1 মাইনাস x আছে। এটাকে আমরা 1 নাম্বার অভেদ সমীকরণ দিলাম বা খোলা বাক্য দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। একটা বিষয় মাথায় রাখতে হবে তোমাদেরকে, আমাদের আংশিক ভগ্নাংশের প্যাটার্নটা বা ফরম্যাটটা হবে এরকম। এখন আমরা যে কাজটা করতেছি, মূলত এ বি সি এই তিনটা ধ্রুবকের মান বের করতে চাচ্ছি, সেজন্য আমাদের এই কাজ, এই আয়োজন। এখন আমরা এ বি সি মান বের করার জন্য যে কাজটা করতে পারি, যেহেতু এটা একটা অভেদ, মানে x এর যে কোনো মানের জন্য ডানপক্ষ বামপক্ষ সমান, x এর যে কোনো মানের জন্য, x এর যে কোনো মানের জন্য এটা বামপক্ষ এবং ডানপক্ষ সমান। তাহলে আমরা এক কাজ করি, দেখো আমরা যেহেতু এখন এ বি সি মানগুলো বের করতে চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে এ বি সি মান বের করা। সেজন্য আমরা কি করব, এখানে x এর যে কোনো একটা মান বসাই দেখবো যে এ বি সি কারো মান বের করা যায় নাকি কিনা। x এর কোনো একটা মান যখন বসাবো, আমরা x এর কোনো একটা মান যখন বসাবো, ওখান থেকে x টা চলে যাবে, x এর মান বসাই দিলে তো আর x থাকবে না, তাই না? x যখন চলে যাবে, থাকবে এখানে a b c, অথবা যে a থাকতে পারে, অথবা b থাকতে পারে, অথবা c থাকতে পারে, কে থাকতে পারে, এটা আমরা বলে বুঝতে পারবো। কিন্তু আমাদের পরবর্তী কাজ হলো যে এখান থেকে x কে রিমুভ করে, x কে বাদ দিয়ে বা x কে ভ্যানিশ করে a b c মান বের করা।
এক্স কে আমরা ব্যানিশ করার জন্য আমরা ইচ্ছা মতো মান ব্যবহার করতে পারবো। জানি যে এটা একটা অবেদ। অবেদ মানে হলো কি এক্স এর যে কোনো মান এখানে বসানো যাবে। এক্স এর যে কোনো মান বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। আশা করি বুঝতে পারছো। তাইলে বিষয়টা খেয়াল করো, এই যে খেয়াল করো বিষয়টা। আমরা দেখো এখন আমাদের উদ্দেশ্য হলো যে এক্স কে ব্যানিশ করা। তাহলে আমি কত বসালে এক্স ব্যানিশ হবে? দেখো খেয়াল করো বিষয়টা। আমি যদি এখানে এক্স এর মান 1 বসাই, এক্স এর মান যদি 1 বসাই, এক্স তো চলে যাবে। এক্স চলে যাওয়ার সাথে সাথে এই যে এই পদটাও চলে যাবে। খেয়াল করো কি হবে? তাহলে আমরা লিখি 2 নং এ এক্স সমান 1 বসাই। আমার উদ্দেশ্য হলো যে এক্স এর মান বসিয়ে এক্স কে ব্যানিশ করার সাথে সাথে এ অথবা বি অথবা সি এদের একজনকে অথবা দুইজনকে ব্যানিশ করা। এদের একজনকে অথবা দুইজনকে কি করা? ব্যানিশ করা। ঠিক আছে? অর্থাৎ একাধিক জনকে, একজন হইতে পারে, দুইজন হইতে পারে, এরকম কি যে কোনো একজন বা দুজনকে ব্যানিশ করা। এক্স কে ব্যানিশ করতে হবে একসাথে। তো এক্স এর মান 1 বসাই, 2 নং এ 1 বসাইলাম। এক্স এর মান 1, এখানে 1 প্লাস কি 1 স্কয়ার প্লাস এক্স এর মান 1 প্লাস 1, এক্স এর মান 1 বসাই দিব, -1 এক্স এর মান 1 বসাই দিলাম। ঠিক আছে? তাহলে 1 বসানোর পরে তারপরে কি হয়? এই পাশে তো 1 আছে, এই পাশে a * 1 + 1 1 স্কয়ার মানে 1, এই পাশে b + c b * 1 মানে b, 1 থেকে 1 গেলে 0। ঠিক আছে? আমি এই পাশে করতেছি একটু। এখন এখানে কি পাই? বা 1 সমান a * যে 1 + 1 + 1 তাহলে কত হবে? 1 + 1 হলো 2, 2 + 1 3, a * 3 এটা 0। 0 দিয়ে আমরা জানি যে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়ে যায়? 0। তাহলে b + c কে 0 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 হয়ে গেছে। হ্যাঁ, b + c কে আমরা 0 দিয়ে গুণ করলাম, তাহলে 0 হয়ে গেল। তাহলে 1 সমান 3a। এখন উভয়পক্ষে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, উভয়পক্ষে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে একটা 3টা নিচে চলে আসবে বা 3 হয়ে যাবে। তাহলে এর মান কত পেলাম আমরা? 1/3। এর মান কি? 1/3। আমি এটা লিখে রাখি, এর মান হলো 1/3 লিখে রাখলাম। আশা করি একটু সবাই বুঝতে পারছো। এর মান 1/3। আমরা x এর একটা মান বসিয়ে b আর c কে কি করে দিয়েছি? রিমুভ করে দিয়েছি। b আর c কে ব্যানিশ করে ফেলছি। b c ব্যানিশ হয়ে গেছে, b আর c ব্যানিশ হয়ে গেল। আমরা এবং একই সাথে কি এর একটা মান পেয়ে গেছি 1/3। এখন আমাদের আরো কাজ বাকি, b আর c এর মান বের করতে হবে। b আর c এর মান বের করে নিতে হবে। হ্যাঁ, এখন একটা বিষয় খেয়াল করো। সেই জন্য b আর c এর মান বের করার জন্য এই যে সমীকরণটা দেখতে পাচ্ছো, এখানের মধ্যে x এর মান বসাই, শুধুমাত্র x এর যে কোনো মান বসিয়ে আমাদেরকে আমরা চাইলে কি a b c যে সবগুলো মান বের করতে পারবো। x এর মান বসাই শুধুমাত্র। সেজন্য আমাদের কি করতে হয়? আমরা যদি মনে করো যে এর মান বের করতে চাই, তাহলে b আর c কে কি করতে হয়? ব্যানিশ করতে হয়। আমরা এই যে একটু আগে আমরা এর মান বের করেছি, b আর c ব্যানিশ হয়ে গেছিল। এখন আমরা যদি c এর মান বের করতে চাই, c এর মান যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে c এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে a আর b ব্যানিশ হইতে হবে। a আর b ব্যানিশ হইতে হবে। খেয়াল করো বিষয়টা, a আর b ব্যানিশ হইতে হবে যদি c এর মান বের করতে চাই। ঠিক আছে? আবার যদি b এর মান বের করতে চাই, তাহলে a আর c ব্যানিশ হইতে হবে। ঠিক আছে? আমরা যদি b এর মান বের করতে চাই, তাহলে a আর c ব্যানিশ হইতে হবে। আবার যদি c এর মান বের করতে চাই, তাহলে a আর b ব্যানিশ হইতে হবে। এখন এখানে কি এটা সম্ভব? x এর আর এমন কোন মান আছে, x এর এমন কোন মান আছে যেটার জন্য a ব্যানিশ হবে? x এর এমন, খেয়াল করো বিষয়টা। আমরা যদি b আর c এর মান বের করতে চাই, অথবা মানে b আর c অথবা b অথবা c যেমন একটা মান বের করতে চাই, প্রথম আমাদের কাজ হবে যে a কে ব্যানিশ করা। কিন্তু আমরা দেখতে পাই যে তুমি এখানে x এর কোনো মানেই বসাও না কেন, a কখনোই ব্যানিশ হবে না। a কখনোই কি হবে না? ব্যানিশ হবে না। x এর যে মানেই বসাও না কেন, a কখনোই কি হবে না? ব্যানিশ হবে না। ঠিক আছে? x এর এমন কোন মান আমাদের জানা নাই যেটার জন্য a ব্যানিশ হয়। তো a যদি ব্যানিশ না হয়, তাহলে তুমি এই যে b আর c এর মান বের করতে পারবে না। ঠিক আছে? a যদি ব্যানিশ না হয়, b আর c এর মান বের করতে পারবে না।
তো সেজন্য আমাদের একটা পদ্ধতির কথা ভাবতে হবে, এটার নাম হলো সহগ সমীকৃত করা। এই পদ্ধতিটার নাম হলো যে কি, সহগ সমীকৃত করা। এটা কিভাবে করা হয়, এটা করা হয় যে উভয় পক্ষে চলকের সহগগুলো সমান করা, চলকের সহগগুলো কি করা, সমান করা। অর্থাৎ বিষয়টা এরকম, মনে করে সহগটা আমরা জানি, মনে করে আমরা কি লিখলাম, -2x প্লাস 5y, এখানে x এর চলক হলো -2, y এর চলক হলো 5 বা +5, y এর সহগ হলো যে +5 বা 5 আর x এর সহগ হলো -2। এখন আমরা এই যে আমরা এর মান 1/3 পেয়ে গেছিলাম, b আর c এর মান আমরা x এর কোনো মান বসাই b এবং c এর মান বের করতে পারছিলাম না। সেজন্য আমাদের একটা নতুন একটা পদ্ধতির কথা ভাবতে হবে, সেটা হলো সহগ সমীকৃত করা। সহগ সমীকৃতটা কিভাবে করি, তাহলে দেখো 2 নং হতে পাই, এই যে 2 নম্বর হতে পাই, 2 নং হতে পাই, 2 নম্বরতে আমরা কি করব, প্রথমে এগুলো গুণ করে ফেলবো। বাম পাশে এটা থাকবে, অবের চিহ্ন থাকবে, গুণ করে ফেলি। এ দিয়ে 1 কে গুণ করলে হবে, এ দিয়ে x গুণ করলে x হবে, হ্যাঁ, তারপরে এ দিয়ে এটা গুণ করলে x² হবে, প্লাস এত লেখা হয়ে গেল। এখন দেখো বিষয়টা, এখন এখানে গুণ করতে হবে, bx দিয়ে গুণ করি, bx কে 1 দিয়ে গুণ করলে bx হবে, bx কে x দিয়ে গুণ করলে কি হবে, x² হবে, একটা প্লাসে মাইনাসে মাইনাস bx²। ঠিক আছে, গুণ করে ফেললাম। প্রথমে কিভাবে করছি, যে bx দিয়ে 1 দিয়ে করছি, bx হইছে, এটাকে যখন করছি, খেয়াল করো বিষয়টা, তাহলে কি হইছে, -bx² হইছে। এখন c দিয়ে গুণ করি, প্লাস c মাইনাস cx, এই যে একটু লেখা হয়ে গেল। আমাদের গুণটা খেয়াল করো, বুঝছো কিনা, এটার সাথে এটা গুণ করব, bx -bx² প্লাস c মাইনাস cx, গুণটা হয়ে গেছে। এখন গুণ করার পর যে কাজটা আমাদের করতে হবে, অবের চিহ্ন দিতে হবে। এখন আমরা প্রথমে x কমন নেই, বা x² যেটা কমন নিতে হবে, বা x² কমন নিলাম, মনে করো x² কমন নিলে এখানে থাকবে, এখান থেকে পাবো আমি কি, x² যদি কমন নেই a পাবো, তাহলে এখান থেকে পাবো কি -b, আর কোন x² আছে নাই। এবার আমরা x কমন নিব, x যদি কমন নেই, এখান থেকে পাবো a, ঠিক আছে, এখান থেকে a পেলাম, এখান থেকে পাবো b, ঠিক আছে, এখান থেকে পাবো -c। তাহলে x² এবং x কমন নিয়ে ফেলছি। এখন বাকি আছে ধ্রুবপদ, a আছে আর c আছে, আর কেউ নাই। দেখে আলাদা করে লিখলাম a প্লাস c। তাহলে এতটুকু আমাদের লেখা শেষ। এখন দেখো আমরা এখানে কি করব, সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত কি, এই পাশের সহগগুলোর সাথে এই পাশের সহগগুলো সমান করব। তাহলে কি, উভয় পক্ষ থেকে আমরা সহগ সমীকৃত করব না, সবগুলো লাগবে না। আমরা x² আর এটা, অর্থাৎ x² আর ধ্রুবপদ, উভয় পক্ষ থেকে x² এবং x² এর সহগ ও ধ্রুবপদ সমীকৃত করে পাই। খেয়াল করো, x এরটা করিনি, x এরটাও করতে পারতাম চাইলে। আমাদের দরকার যে আমরা a এর মান পেয়ে গেছি, শুধু b আর c এর মান দরকার, b এবং c। সেজন্য আমাদের যেটা, এই যে a আর এই যে x² এর সহগ আর ধ্রুবপদ যদি সমীকৃত করি, মানে সমান সমীকৃত করা মানে সমান করা, তাহলে আমাদের জন্য b এবং c এর মান বের করা সহজ হবে। খেয়াল করো বিষয়টা, আমরা x² এর সহগ সমীকৃত করি। খেয়াল করো, এই পাশে x² এর পাশে আছে a - b, x² এর পাশে আছে a - b, হ্যাঁ, x² এর পাশে কি আছে, a - b আছে। আর এই পাশে x² এর পাশে আছে, এখানে এই পাশে x² কোনো কি নাই, x² কোনো পদ নাই। খেয়াল করো বিষয়টা, এই পাশে x² এর সহগ মানে x² এর পাশে আছে, বা x² এর সহগ হলো a - b, আর এই পাশে x² নামে কোনো পদ নাই, বাম পাশে x² নামক কোনো পদ নাই। তার মানে x² এর যেহেতু পদ নাই, তার মানে x² এর সহগ 0। x² যেহেতু কোনো পদ নাই, x² এর সহগ কত হবে, 0। তাহলে আমরা এই পাশে x² এর সহগ পাইছি আমরা 0, আর এই পাশে x² এর সহগ পাইছি a - b, তার মানে a - b = 0। ঠিক আছে, এই পাশে x² সহগ পাইছি আমরা 0, নাই মানে সহগ 0, নাই মানে সহগ 0।
আর এই পাশে এক্স স্কয়ার সবগুলো এ মাইনাস তাহলে মাইনাস বি সমান 0 গেল। এবার আসি ধ্রুবপদ। এই পাশে ধ্রুবপদ হলো a প্লাস সি, এই পাশে ডান পাশে ধ্রুবপদ হলো a প্লাস সি। ধ্রুবপদ হলো যারা ওই যে যাদের মান পরিবর্তন হয় না, এই যে সংখ্যা 2 3 4 5 6 7 -10 -5 -8 এগুলাকে বলা হয় কি ধ্রুবপদ, মানে যাদের মান গাণিতিক আলোচনায় পরিবর্তন হয় না, নির্ধারিত থাকে, ফিক্সড, তাদের ধ্রুবক বলি আমরা। এখানে যেহেতু a আর c ধ্রুবক, এটা ধ্রুবক আর এই পাশে ধ্রুবক আছে 1, তাহলে এই পাশে আমরা ধ্রুবপদ পেয়েছি a প্লাস c, এই পাশে ধ্রুবপদ আমরা 1 পাইছি, তাহলে a প্লাস c সমান 1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটাকে। তাহলে গেল। এখন এটাকে আমরা এই যে 3 নাম্বার সমীকরণ দিই। ঠিক আছে, এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দিব? 3 দিই। খেয়াল করো বিষয়টা, আগে যদি সমীকরণ নাম্বার দিয়ে থাকে তাহলে এটা 4 হবে। আচ্ছা, আমি নাম্বার দিলাম না, এখন আমরা লিখি। এখন যেটা করব, খেয়াল করো বিষয়টা, এটা হতে a - b সমান 0, এর একটা মান আমাদের আগে থেকে জানা আছে 1/3। তাহলে 1/3 এর মানটা বসাই দিলাম, বিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে b সমান 1/3। b সমান কি? সুতরাং b সমান 1/3। তাহলে b এর মানটা আমরা পেয়ে গেছি, b এর মানটা পেয়ে গেলাম 1/3 পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পারতেছো। b এর মান পেয়ে গেছি। এখন এই সমীকরণটা নিয়ে আমরা b এর মানটা বের করলাম, এই সমীকরণটা নিয়ে আমরা b এর মানটা বের করলাম। এখন এটা থেকে, এই যে এটা থেকে c এর মান বের করব। দেখো আবার a প্লাস c সমান 1, a প্লাস c সমান কত? 1। এখন a প্লাস c সমান 1, এর মান তো আমরা জানি, এর মান এই যে 1/3, এর মান হলো কত? 1/3 প্লাস c সমান 1। এই যে এটাকে পক্ষান্তর করি, 1 - 1/3, এটাকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখন আমরা লসাগু করি, লসাগু কত হবে? লসাগু করলে কত হবে? 3 হবে। 3 ওকে 3 -1, c সমান 3 থেকে 1 গেলে কত? 2, 3 থেকে 1 গেলে 2। লসাগু করে নিলাম। আশা করি একটু বুঝতে পারছো। লসাগু করার পরে তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেছি। হ্যাঁ, এর মান হলো 1/3, b এর মান 1/3, c এর মান হলো 2/3। আমরা এখন এই যে আমাদের উদ্দেশ্য ছিল যে abc মানগুলো বের করা, abc মানগুলো বের করে এই যে আমরা আংশিক ভগ্নাংশের জন্য একটা প্যাটার্ন দাঁড় করেছিলাম। আমাদেরকে যে ভগ্নাংশটা দেয়া আছে, যে ভগ্নাংশটাকে আমাদেরকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, আমাদেরকে যে ভগ্নাংশটাকে দেয়া আছে বা যে ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, সেই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে যদি প্রকাশ করা হয় আদর্শ নিয়ম অনুযায়ী, আদর্শ সূত্র অনুযায়ী, আদর্শ ফর্ম অনুযায়ী, সেই আংশিক ভগ্নাংশের প্যাটার্নটা এরকম হওয়া উচিত। সেটা আমরা একদম এখানে দাঁড় করিয়েছিলাম। দেখি এই আংশিক যে ভগ্নাংশটা দেয়া আছে ওটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, তার জন্য প্যাটার্ন হবে এটা। তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে তার প্যাটার্ন হবে কি? এটা। ঠিক আছে, এইটা হবে যেটা আমরা একদম প্রথমে করেছিলাম, যে এই প্রদত্ত ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে এটার প্যাটার্ন হবে বা ফরম্যাট হবে এরকম। আমরা তারপর যেটা বলেছিলাম যে আমরা যদি এ বি সি এর মান গুলো বের করে এখানে বসাই দিতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। আমরা এতক্ষণ কাজ করে, কষ্ট করে, অনেক পরিশ্রম করে এ বি সি মানগুলো বের করে ফেলছি। তাহলে আমরা লিখি 1 নং এ এ বি সি মান বসিয়ে পাই, এ বি সি এর মান বসিয়ে পাই, এবিসি মান বসাই দিব। তাহলে বসাই, বাম পাশটা লিখে ফেলি, বাম পাশটা লিখে ফেলবো। তাহলে এর মান ছিল 1/3, এর মান হলো কত? 1/3, 1 - x প্লাস b এর মান 1/3, হ্যাঁ, x এর জায়গায় থাকলো, c এর মান হলো কত? 2/3, নিচে যা ছিল থাকুক। ঠিক আছে, এখন এখানে আমরা একটু সাদায় লিখি। এই যে এটাকে আমরা এই যে কি করি, 1/3 থাকলো, এটাকে একটু উল্টাই দিই। এই যে এটা 1 - x টা নিচে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে। হ্যাঁ, 1টা উপরে যাবে, 1 - x নিচে আসবে।
তারপর এখানে একটু লসাগু করতে হবে আমাদেরকে 3, হ্যাঁ 3 লসাগু 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে x দিয়ে গুণ করলে x হবে, এখানে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1কে 2 দিয়ে গুণ করলে 2 হবে। নিচে যা ছিল ওগুলা থাক, আমি একটু সাদায় লিখি +1। এখানে যেটা করব এটাকে করে দিই আমি, এই যে 1 থাকলো গুণ করে দিলাম 3 - 3x গুণ করে দিলাম। হ্যাঁ এখানের মধ্যে যেটা করতে হবে x + 2 / 3, এই যে এটা উপরে আছে, এটা নিচে মনে মনে আমরা একটা 1 আছে ধরে নিই, ঠিক আছে, মনে মনে একটা 1 আছে ধরে নিলাম। তাইলে বা এটাকে ইচ্ছা করলে আমরা লিখতেও পারি, কোনো সমস্যা নেই। তাহলে এই ভাগ চিহ্নটাকে যদি গুণ করে দিই, ভাগ এখানে যেটা করেছিলাম এই যে এই ভাগ চিহ্নটাকে আমরা কি করে দিয়েছিলাম, গুণ চিহ্ন দিয়েছিলাম। ভাগটাকে যখন গুণ করছি, ভাগ চিহ্নকে গুণ করলে আমরা জানি কি ডান পাশের ভগ্নাংশটা উল্টায় যায়, ডান পাশের ভগ্নাংশটা কি হয়ে যায়, উল্টায় যায়। তাহলে খেয়াল করবো বিষয়টা, তাহলে এটাকে আমরা ভাগ করতেছি, ভাগটাকে গুণ করলে কি এটা উল্টা যাবে, এটা উল্টায় যাবে, এটা নিচে এটা উপরে যাবে, এটা নিচে এটা উপরে যাবে, আর উপরেরটা নিচে আসবে, উপরেরটা কি নিচে আসবে, ঠিক আছে। এখানে একটু আমরা একটু গুণ করে নিই, এগুলো একটু মুছে ফেলি। তাহলে পরের লাইনটা হবে কি 1/3 - 3x প্লাস, এটা গুণ করে দিই আমরা, উপরে হবে x + 2, 3 আছে 3 দিয়ে গুণ করে ফেলি, 3x² প্লাস 3x + 1, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশে প্রকাশ, ভগ্নাংশে প্রকাশ। তাহলে আমাদেরকে যে ভগ্নাংশ দেয়া আছে, এই যে এটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, 1 - x³ থেকে পেয়েছিলাম, এই যে এটা দেখো থেকে পেয়েছিলাম, এটা থেকে এটা পেয়েছিলাম, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করেছি, এই যে এটা, অর্থাৎ এই দুইটা, এটা এবং এটা, এই দুইটা আংশিক ভগ্নাংশের সমষ্টির উপরে প্রকাশ করেছি এই ভগ্নাংশটাকে, মানে এটাকে আর কি, কারণ এটাকে ভেঙে তো আমরা এই যে a³ - b³ সূত্র দিয়ে এটা পেয়েছি, a³ - b³ সূত্র দিয়ে এটা পেয়েছি, তাহলে এটাকে আমরা ভেঙে দুইটা ভগ্নাংশের সমষ্টি রূপে পেয়েছি, এই একটা এই একটা, এটাই হলো যে এই দুইটাই হলো যে মূলত কি এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশের প্রকাশ। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি কেউ কোথাও না বুঝো ভিডিওটা একটু টেনে দেখবা, ঠিক আছে। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন সমাধান করালাম তোমাদেরকে। বোর্ড পরীক্ষায়, স্কুল পরীক্ষায় এই ধরনের সৃজনশীল প্রশ্ন প্রায় সময় আসে, তোমরা এটা একটু ভালো করে দেখবা। তোমরা যারা অনেক কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে ভিডিও আমার সাথে ছিল, লেকচারটা দেখেছো কিভাবে করাচ্ছি, কিভাবে করেছি, মনোযোগ দিয়ে দেখেছো, মনোযোগী থেকেছো, হ্যাঁ মনোযোগী থাকলে তোমরাই লাভবান হবা। কারণ এই ধরনের প্রশ্ন প্রায় সময় এসএসসি পরীক্ষায় আসে এবং স্ট্যান্ডার্ড এক সুন্দর একটা সৃজনশীল প্রশ্ন আমি তোমাদেরকে সমাধান করেছি। এই ধরনের আরো প্রশ্ন তোমাদের বাসায় বিভিন্ন ধরনের সহায়ক বই পুস্তক, গাইড পুস্তক আছে, ওগুলা থেকে দেখে তোমরা এই ধরনের আরো প্রশ্ন অতীতে বোর্ডে আসছে এরকম প্রশ্ন আরো সমাধান করবা, ঠিক আছে। তো সে পর্যন্ত ভালো থাকবা। আগামীতে আমি আরো পরবর্তীতে কোনো টপিকস বা চ্যাপ্টার বা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবা, বাসায় থাকবা, আর নিজের সৃষ্টিকর্তাকে আল্লাহকে বারবার স্মরণ করবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।